দীর্ঘদিন এই মামলা সেই 2008 থেকে যখন এটা ট্রায়াল শুরু হলো আজকে পর্যন্ত টেনে আনা এটা অত্যন্ত পরিশ্রমের কাজ ছিল। এবং বিশেষ করে হাইকোর্ট ডিভিশনে খালাস হওয়ার পরে আমাদের সর্বোচ্চ আদালতে অ্যাপালেট ডিভিশনে এই আপিল যখন শুরু হলো, সেখানে আপনারা জানেন যে আমাদের অ্যাপালেট ডিভিশনের 7 জন মাননীয় বিচারপতি মহোদয়রা আছেন, কিন্তু একজন বসতে পারেন না, কারণ উনি হাইকোর্ট বিভাগে রায় দিয়েছেন। বাকি 6 জনের সামনে এই মামলা দিনের পর দিন এভাবে প্রেস করে আমরা ওনাদেরকে আজকে আমাদের সেই হিয়ারিং কনক্লুড হয়েছে, শেষ হয়েছে যে এই মামলায় যারা অ্যারেস্ট হয়েছিল বা এই মামলায় যারা বিচারের মুখোমুখি যারা ছিল, প্রেজেন্ট ছিল, তাদের বিষয়টা একরকম। আর যারা এই মামলায় অ্যারেস্ট হয়নি বা যারা এই মামলা বিচারে উপস্থিত থাকতে পারেনি, বিশেষ করে যারা তারেক রহমান সাহেব, যে ওনার বিষয়ে আমি আজকে সাবমিশন রেখেছি এবং সেখানে আমাদের সুপ্রিম কোর্টে, আমাদের হাইকোর্ট বিভাগে এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা দেখিয়ে পড়েছি। যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না, অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না, সেক্ষেত্রে যদি তারেক জিয়া সাহেব আপিল নাও করে থাকেন, কোর্ট সুমোটো তাকে সেই রিলিফ দিতে পারেন। এবং যেটা আমরা হাইকোর্ট বিভাগে এই প্রার্থনা করার পর হাইকোর্ট বিভাগ সেখানে ওনার জাজমেন্টে এটা লিখেছেন যে নন অ্যাপিলিং অ্যাকিউজড অলসো উইল গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্ট। আজকেও আমি বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন নজিরে সাবকন্টিনেন্টের বিভিন্ন সুপ্রিম কোর্টের আমরা মাননীয় আদালতে এটা পেশ করেছি এবং মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য মাননীয় বিচারপতি মহোদয়রা সেগুলো নিয়েছেন এবং ওনারা নোট নিয়েছেন। ওনাদের কাছে আমরা নিবেদন করেছি এবং এক্ষেত্রে তারেক জিয়া সাহেব এর পক্ষে, যেহেতু তাকে দেশে আসতে দেওয়া হয়নি, কাজে উনি ট্রায়াল ফেস করতে পারেননি। যেহেতু তাকে দেশে আসতে দেওয়া হয়নি, উনি কোনো আপিল করতে পারেননি। কিন্তু তারপরেও আমরা যারা আছি এখানে, আমরা এই মামলা পরিচালনা করতে গিয়ে আমি তন্ন তন্ন করে দেখেছি যে 225 জন সাক্ষীর মধ্যে এমন কোনো সাক্ষী নাই যে তার ওনার কথা বলেছে। শুধুমাত্র টর্চার করে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে সেই স্বীকারোক্তিতে, এবং সেই স্বীকারোক্তিগুলো প্রত্যেকটা স্বীকারোক্তি আবার আসামিরা তাদের মুফতি হান্নান তার জীবদ্দশা এবং অন্যান্য আসামিরা এই স্বীকারোক্তিগুলি প্রত্যাহার করেছেন। এই স্বীকারোক্তিতে 2-1 জনের স্বীকারোক্তিতে ওনার নাম এসেছে, এছাড়া ওনার বিরুদ্ধে কোনো কিছু নাই। তো আমরা এটা দেখিয়ে আদালতকে শুধু আপনার যারা অ্যাপিল করেছেন তারা না, এবং অ্যাবসেন্ট যারা ছিলেন তাদের পক্ষেও আমরা আদালতে নিবেদন করেছি। এবং অত্যন্ত আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে, অত্যন্ত পেশেন্স নিয়ে, অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আপনার আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025 ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে এটা অত্যন্ত কষ্ট এবং পরিশ্রমের কাজ ছিল, আমার একার পক্ষে সম্ভব হতো না। এখানে এই ডিফেন্স টিমে আমার বন্ধুরা, আমার ডাইনে বায়ে যারা আছে, আপনাদের থেকে যে সহযোগিতা পেয়েছি, এই সহযোগিতা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করব, নিরপরাধ যে মানুষগুলো, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, যাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল, যারা বছরের পর বছর কন্ডেম সেলে ছিলেন, যারা প্রায় 18 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর যারা জেলে ছিলেন। আজকে আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেব একটু আগে উঠে এসেছেন, এই ভদ্রলোক 17 বছর জেলে ছিলেন। লুৎফুজ্জামান বাবর সাহেব প্রায় 16-17 বছর, 18 বছর জেলে ছিলেন। কাজেই আমরা হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি। এবং আমরা আশাবাদী, সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড়জোরে আমরা প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে, এবং আমরা আশা করি যে এই খালাসের রায় বহাল থাকে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।